এভরিওয়ান, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো রিসার্চ এথিক্স। এটি পেপার 1-এর ইউনিট 2 রিসার্চ অপটিটিউডের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে প্রতিবারই কোশ্চেন আসে। এই টপিকটি খুবই সহজ ভাষায় আলোচনা করব এবং এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। রিসার্চ এথিক্স কাকে বলে সেটা জানার আগে আমাদের জানতে হবে এথিক্স কাকে বলে। সাধারণত এথিক্স কথার অর্থ হলো কোনো নীতি বা নিয়মবিধি, যেমন সমাজের বা কোনো ব্যক্তির যে কোড অফ কন্ডাক্ট হয়, অর্থাৎ কোনো কাজকে কিভাবে সুষ্ঠুভাবে নিয়ম মেনে করা উচিত বা কিভাবে করা উচিত নয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এথিক্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। প্রথমে বলা হচ্ছে এথিক্স আর সেট অফ রুলস অ্যান্ড মোরাল প্রিন্সিপালস দ্যাট গভর্ন এ পার্সনস বিহেভিয়ার অর দ্য কন্ডাক্টিং অফ এন অ্যাক্টিভিটি। অর্থাৎ এথিক্স হলো কোনো নিয়মবিধি বা নৈতিকতার সমষ্টি যা কোনো ব্যক্তির আচরণ বা সেই ব্যক্তির কোনো কার্যক্রমকে পরিচালনা করে। বা এভাবে বলা যেতে পারে যে কোনো অ্যাক্টিভিটি করার সময় কোনো ব্যক্তির আচরণ ব্যবহারে একটি মোরালিটি থাকা দরকার, তাকে সেই কাজটি সঠিক নিয়ম মেনে করা উচিত। এই নিয়মবিধি বা নৈতিকতার একটি সেট বা গাইডলাইনই হলো এথিক্স। দ্য এথিক্স আর ক্লোজলি রিলেটেড টু দ্য মোরাল অ্যান্ড ভ্যালু। অর্থাৎ এথিক্স কিন্তু মোরালিটি বা মোরাল বা নৈতিকতা এবং মূল্যবোধের সাথে খুবই সম্পর্কযুক্ত। ইট এক্সপ্লেন্স নর্মস ফর কন্ডাক্ট দ্যাট ডিস্টিংগুইশ বিটুইন হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট। অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু সেই প্রত্যেকটি কাজের কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে, কিছু নর্মস রয়েছে। তো এথিক্স কিন্তু সেই নর্মগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করে এবং কোনো কাজ করার ক্ষেত্রে কোনটা করা সঠিক বা কোনটা করা সঠিক নয়, কি করা উচিত বা কি করা উচিত নয়, সেই বিষয়গুলোকে খুবই পরিষ্কারভাবে কিন্তু পার্থক্যকরণ করতে বা ব্যাখ্যা করতে কিন্তু এথিক্স সাহায্য করে। তো এখানে আমরা এথিক্সের 4টি বিষয় দেখতে পাচ্ছি, যেমন রুলস অফ কন্ডাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশান, ভ্যালু, মোরাল প্রিন্সিপাল। তো এই 4টেই বিষয় কিন্তু মূলত এথিক্সের মূল 4টে উপাদান বা 4টে মূল বিষয়। তো কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে কিন্তু যদি আমাদের এথিক্স ফলো করতে হয় তাহলে এই 4টি বিষয়কে কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। এই 4টি বিষয় ফলো করতে পারলেই কিন্তু বলা যাবে যে সেই কাজ করার ক্ষেত্রে বা সেই কার্যক্রমের পিছনে বা কোনো ব্যক্তির বিহেভিয়ারের পিছনে এথিক্স রয়েছে। যেমন কোনো কাজ বা অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে সেই কাজের কিন্তু নির্দিষ্ট রুলস অফ কন্ডাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশান, ভ্যালুস, মোরাল প্রিন্সিপাল, বিভিন্ন গাইডলাইন নিয়মবিধি কিন্তু থাকে এবং সেই কাজটিকে সুষ্ঠুভাবে সঠিকভাবে করতে গেলে এই নিয়মগুলি মানতে হবে, নৈতিকতাগুলি ফলো করতে হয় এবং এই নৈতিকতার নিয়মের সমষ্টি হলো এথিক্স। এবং কোনো কাজ এই নিয়ম নীতি মেনে করা হয় তাহলে বলা যায় যে এই কাজটির মধ্যে এথিক্স রয়েছে, এথিক্স মেনে কাজটি করা হয়েছে। তো এরপর আসছে রিসার্চ এথিক্স। তো আমরা এতক্ষণে জানলাম যে এথিক্স কাকে বলে, এবার জানবো রিসার্চ এথিক্স কাকে বলে। তো বেসিক্যালি আমরা একটু আগে যে বিষয়টা বলছিলাম যে কোনো কাজ করার ক্ষেত্রে কিছু রুলস থাকে, কিছু নৈতিকতা থাকে। সেই কোনো কাজের জায়গায় যদি আমরা এবার রিসার্চটা বসিয়ে দিই বা গবেষণাটা বসিয়ে দিই তাহলে কিন্তু রিসার্চ এথিক্সের সংজ্ঞাটা চলে আসছে। যেমন কোনো গবেষণা করার ক্ষেত্রে সেই গবেষণার নির্দিষ্ট কিছু রুলস অফ কন্ডাক্ট থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ভ্যালুস থাকে, মোরাল প্রিন্সিপাল থাকে, বিভিন্ন গাইডলাইন নিয়মবিধি থাকে এবং সেই গবেষণাটাকে সুষ্ঠুভাবে সঠিকভাবে করতে গেলে এই নিয়মগুলি মানতে হয়, নৈতিকতাগুলি ফলো করতে হয় এবং এই নৈতিকতার নিয়মের সমষ্টি হলো কিন্তু রিসার্চ এথিক্স। এবং সেই গবেষণা যদি এই নিয়মনীতি মেনে করা হয় তাহলে বলা যায় যে এই গবেষণার মধ্যে এথিক্স রয়েছে, এথিক্স মেনেই কিন্তু গবেষণাটি করা রয়েছে। তো এটাই বেসিক্যালি রিসার্চ এথিক্স। এছাড়াও এখানে যেটা লেখা রয়েছে, যেমন রিসার্চ এথিক্স প্রোভাইডস গাইডলাইন্স ফর দ্য রেসপন্সিবল কন্ডাক্টস অফ রিসার্চ। অর্থাৎ একটি দায়িত্বশীল বা সুন্দর গবেষণা সম্পাদন করার জন্য রিসার্চ এথিক্স একটি নির্দেশিকা বা নিয়মনীতি প্রদান করে। দ্য কনসেপ্ট অফ রাইট অ্যান্ড রং বিহেভিয়ার হোয়েন কন্ডাক্টিং এ রিসার্চ। যখন কোনো গবেষণা সম্পাদন করা হচ্ছে সেক্ষেত্রে কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয় বা কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়, এই যে একটি ধারণা সেটা কিন্তু রিসার্চ এথিক্স খুব ভালোভাবে সেটাকে ক্লিয়ার করে।
বা সেই ধারণাটা প্রদান করে। রিসার্চ এথিক্স specifically deals with the analysis of ethical issues that are raised when people are involved as participants in research. অর্থাৎ কোনো গবেষক যখন কোনো গবেষণা করেন তখন সেই গবেষণার পিছনে কিছু এথিক্যাল ইস্যু কিন্তু উদ্ভব হয়। সেই এথিক্যাল ইস্যুগুলোর সঙ্গে রিসার্চ এথিক্স কিন্তু খুব ভালোভাবে ডিল করে, যে কোন কোন বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত বা কোন কোন বিষয়গুলোই আমাদের মেনে চলা উচিত নয়। তো সেই বিষয়গুলোই কিন্তু খুব ভালোভাবে রিসার্চ এথিক্স অ্যানালাইসিস করতে পারে। তারপর এখানে বলা হচ্ছে রিসার্চ এথিক্স ইজ এ সেট অফ গাইডলাইন্স দ্যাট হেল্প রিসার্চার্স টু কন্ডাক্ট রিসার্চ সাকসেসফুলি। অর্থাৎ কোনো গবেষণাকে খুবই সুষ্ঠুভাবে, সুফলভাবে, সুন্দরভাবে করার জন্য কিন্তু রিসার্চ এথিক্স আমাদের একটা সঠিক নির্দেশিকা বা একটা সঠিক নিয়ম নীতি কিন্তু প্রদান করে এবং সেই নিয়ম নীতি গাইডলাইন প্রদান করে আমাদের রিসার্চারকে সাহায্য করে। দ্য মেজর প্রিন্সিপালস রিভলভ অ্যারাউন্ড দ্য রিসার্চ প্রসেস, ডাটা কালেকশন, ইন্টারপ্রিটেশন অফ ডাটা, রিপোর্ট পাবলিকেশন, থেসিস, কনফিডেন্সিয়ালিটি, অবফাস্কেশন, প্লাগারিজম। এই যে রিসার্চ এথিক্সের যে প্রিন্সিপালগুলি রয়েছে সাধারণত রিসার্চের এই বিষয়গুলির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, যেমন রিসার্চ প্রসেস, ডাটা কালেকশন, ইন্টারপ্রিটেশন অফ ডাটা, রিপোর্ট পাবলিকেশন, থেসিস, কনফিডেন্সিয়ালিটি, অবফাস্কেশন বা কোনো অস্পষ্টতা, বা প্লেগারিজম অর্থাৎ কোনো তথ্য চুরি করা বেসিক্যালি। তো এই সমস্ত গবেষণার যে বিভিন্ন যে পার্ট রয়েছে বা গবেষণার যে বিভিন্ন পর্যায় রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু রিসার্চ এথিক্স সরাসরি সম্পর্কযুক্ত। ইট এডুকেটস অ্যান্ড মনিটরস রিসার্চার্স কন্ডাক্টিং রিসার্চ টু এনশিওর এ হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড। অর্থাৎ কোনো গবেষক যখন একটি গবেষণা করছেন তখন সেই গবেষণার যে একটি এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকে বা সেই গবেষণার খুবই উচ্চমাত্রায় ভালো মাপের বা ভালো মানের গবেষণা করার জন্য কিন্তু এই রিসার্চ এথিক্স গবেষককে এডুকেট এবং মনিটর করেন, যাতে খুব সুন্দরভাবে খুব হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বা হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে গবেষণাটি সম্পন্ন করতে সাহায্য করে রিসার্চ এথিক্স। এরপর আসছে রিসার্চ এথিক্সের কিছু গুরুত্বপূর্ণ উপাদান বা কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ একটি গবেষণার কাজের মধ্যে কোন কোন বিষয়গুলি বা কোন কোন বৈশিষ্ট্যগুলি, ছোট ছোট এলিমেন্টগুলি যদি বর্তমান থাকে তবে আমরা বুঝতে পারবো যে এই কাজটি রিসার্চ এথিক্স ফলো করেই করা হয়েছে। যেমন কোনো কাজের মধ্যে যদি অনেস্টি থাকে বা অ্যাকুরেসি থাকে তাহলে বুঝতে হবে যে এই কাজটি অ্যাকুরেসি রয়েছে, তাহলে এই কাজটি সম্পূর্ণ রিসার্চ এথিক্স মেনেই করা রয়েছে। এরকম প্রচুর এরকম এলিমেন্ট বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো যদি আমরা গবেষণা কাজের মধ্যে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এই কাজটি রিসার্চ এথিক্স ফলো করেই করা হয়েছে। যেমন এই প্রত্যেকটি বৈশিষ্ট্য যেমন অনেস্টি, অ্যাকুরেসি, এফিসিয়েন্সি, অবজেক্টিভিটি, কেয়ারফুলনেস, ইন্টিগ্রিটি, কমিউনিকেট রেজাল্ট, রেসপেক্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কনফিডেন্সিয়ালিটি, ওপেননেস, রেসপন্সিবল মনিটরিং, সোশ্যাল রেসপন্সিবিলিটি, নন ডিসক্রিমিনেশন, হিউম্যান সাবজেক্ট প্রোটেকশন, কম্পিটেন্স, অ্যানিমেল কেয়ার, লিগালিটি, সাইটেশন, পাংচুয়ালিটি, সাইন্টিফিক পারমিশন, রেসপেক্টিং দ্য ইন্ডিভিজুয়াল প্রাইভেসি, মোরাল প্রিন্সিপাল, ডিগনিটি, ভ্যালুস, রেগুলেশন, বেনিফিসেন্স, অটোনমি, নন মেলিফিসেন্স। তো এই সমস্ত গুণাবলী বা সমস্ত বৈশিষ্ট্য কিন্তু একজন গবেষককে ফলো করতে হয় যদি সে কাজটি রিসার্চ এথিক্স মেনে করতে চায় বা তার রিসার্চের মধ্যে যদি এথিক্স সম্পূর্ণভাবে স্ট্যান্ডার্ড হয় বা সে যদি এথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করেই গবেষণাটি করতে চান তাহলে এই সমস্ত বিষয়গুলি তাকে মানতে হবে। এরপরে আসছে ইম্পর্টেন্স অফ এথিক্স ইন রিসার্চ। আমরা জানি যে একটি গবেষণায় এথিক্সের কতটা মূল্য রয়েছে। তো একটি গবেষণাকে খুবই সুন্দরভাবে ভালো করে করতে গেলে কিন্তু অবশ্যই তাকে এথিক্স মেনেই করতে হবে কাজটি। তো এবার আমরা সেটাই দেখব যে গবেষণায় আমাদের এথিক্স কেন ফলো করা উচিত, গবেষণায় এথিক্সের কী গুরুত্ব রয়েছে। যেমন প্রথমেই বলা হচ্ছে টু প্রমোট এইম অফ রিসার্চ, এক্সপেনশন অফ নলেজ। অর্থাৎ গবেষণার যে উদ্দেশ্য থাকে, জ্ঞানের যে বিস্তার থাকে তাকে প্রমোট করতে, অন্যান্য গবেষকদের কাছে প্রচার করতে এথিক্স ফলো করা উচিত বা এথিক্স মেনে কাজ করা উচিত। তারপর বলা হচ্ছে পার্টিসিপেন্টস আর সেফগার্ডেড ফ্রম এক্সপ্লয়টেশন। অর্থাৎ গবেষণা যদি এথিক্স মেনে করা হয় সেক্ষেত্রে গবেষণায় যারা পার্টিসিপেন্ট করেছেন তারা কিন্তু সঠিক ভ্যালু পাবেন, তারা
বিভিন্ন শোষণ থেকে বা অন্যান্য বিষয়গুলি থেকে কিন্তু তারা সুরক্ষিত থাকবেন। তারপর বলা হচ্ছে টু প্রোটেক্ট ডাটা anonymity of the subjects and confidentiality and the ability to build trust-based relationship with the respondents and retain it। অর্থাৎ ডাটাকে সুরক্ষিত রাখতে এবং গবেষণার যে সাবজেক্ট বা কোনো ব্যক্তির ওপর যদি গবেষণা করা হয় তাহলে তার আসল আইডেন্টিটিকে সুরক্ষিত রাখা, প্রাইভেট করে রাখা বা গোপনীয়তা বজায় রাখা, কনফিডেন্সিয়ালিটি বজায় রাখা এবং গবেষণায় উত্তরদাতা বা যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের সাথে একটি বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলা এবং ওই বিশ্বাসকে বজায় রাখা, এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু একটি গবেষণায় এথিক্স ফলো করা দরকার। তারপর বলা হচ্ছে টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য রিসার্চার্স টু ক্যারি আউট এ লফুল রিসার্চ অ্যান্ড রেপুটেশন অফ দ্য ইউনিভার্সিটি ইমপ্লিমেন্টিং অর সাপোর্টিং রিসার্চ। অর্থাৎ একটি গবেষণায় গবেষকের ও কিছু রাইট থাকে, অধিকার থাকে এবং একটি বিধিসম্মত বা নিয়ম মেনে আইনসম্মত কোনো ভালো কাজ করতে গবেষকদের সেই অধিকারগুলিকে প্রোটেক্ট করতে হয় এবং যে ইউনিভার্সিটি থেকে গবেষণা করা হচ্ছে বা যে ইউনিভার্সিটি গবেষণার কাজকে সাপোর্ট করছে সেই ইউনিভার্সিটির রেপুটেশনকেও প্রোটেক্ট করতে গবেষণায় কিন্তু এথিক্স ফলো করা উচিত। তারপর বলা হচ্ছে এনসিওর fullest respect, dignity, privacy, disclosure and fair treatment for subject। অর্থাৎ গবেষণার যিনি সাবজেক্ট রয়েছেন তার পূর্ণ সম্মান, মর্যাদা, গোপনীয়তা এবং ন্যায্য আচরণ নিশ্চিত করতে গবেষণায় এথিক্স প্রয়োজন হয়। তারপর বলা হচ্ছে টু মেক দ্য রিসার্চার অ্যাকাউন্টেবল ফর দেয়ার রিসার্চ। অর্থাৎ কোনো গবেষণায় সেই গবেষককে অ্যাকাউন্টেবল বা দায়বদ্ধ বানাতে সাহায্য করে কিন্তু রিসার্চ এথিক্স। তারপর বলা হচ্ছে টু সাপোর্ট দ্য ইম্পর্টেন্ট মোরাল অ্যান্ড সোশ্যাল ভ্যালু। অর্থাৎ গবেষণার কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক মূল্যবোধকে সমর্থন করতে সেই গবেষণায় এথিক্স ফলো করতে হবে বা এথিক্স ফলো করা প্রয়োজন। অর্থাৎ আমরা তাহলে কি বুঝলাম যে একটি গবেষণায় এথিক্স কেন প্রয়োজন বা এথিক্স কেন দরকার? তো মোটামুটি বলা যায় সর্বোপরি একটি সুন্দর, সঠিক, ভালো মানসম্পন্ন গবেষণা করতে গেলেই কিন্তু সেই গবেষণায় এথিক্সের প্রয়োজন হয়, এটাই বোঝা গেল। এরপর আসছে আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশন। এটা কিন্তু রিসার্চ এথিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশনগুলো কিন্তু জানতে হবে। তো বেসিক্যালি একটি গবেষণা করতে গেলে একজন রিসার্চারকে বা একজন গবেষককে কিন্তু বিভিন্ন এথিক্যালি রুলস রেগুলেশনগুলো ফলো করতে হয়। তো গবেষক কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই রুলস রেগুলেশনগুলোকে ফলো করতে পারেন না বা ফলো করেন না। তো এরই ফলে কিন্তু তিনি নিজের অজান্তে বা নিজের সজ্ঞানে তিনি কিন্তু গবেষণার এথিক্যাল ভায়োলেশনকে ভায়োলেট করেন বা তিনি আনএথিক্যাল বিহেভিয়ার করেন তার গবেষণার মাধ্যমে। তো সেই আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশনগুলি কিন্তু আমরা দেখে নেব। সবার প্রথমে যে সায়েন্টিফিক মিসকন্ডাক্ট হয় তার কিন্তু দুটি মেন বিষয় রয়েছে, একটা হলো কিউআরপিএস আর একটা হলো এফএফপি। এই দুটোই কিন্তু সায়েন্টিফিক মিসকন্ডাক্ট বা আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়। তো এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো কিউআরপিএস এবং এফএফপি। তো কিউআরপিএস এর যে পুরো নাম সেটা হলো কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস, আর একটা এফএফপি তার পুরো নাম হলো ফ্যাব্রিকেশন বা ফ্যাব্রিকেটিং, ফলসিফিকেশন এবং প্লাগারিজম। তো এখানে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া রয়েছে যে বিভিন্ন ধরনের কিন্তু আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশনসগুলো। তো এখানে প্রত্যেকটা আমরা দেখে নেব। যেমন কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস বললাম একটু আগে, তারপর রয়েছে ফ্যাব্রিকেশন বা ফ্যাব্রিকেটিং বিহেভিয়ার, তারপর রয়েছে ফলসিফিকেশন, তারপর রয়েছে প্লাগরিজম বা সেলফ প্লাগরিজম, তারপর রয়েছে সালামি স্লাইসিং, তারপর রয়েছে মাল্টিপল অথরশিপ, তারপর রয়েছে ডুপ্লিকেট পাবলিকেশন, তারপর রয়েছে সিমultaneous সাবমিশন, তারপর রয়েছে মিস রিপ্রেজেন্টেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। তো এই প্রত্যেকটি আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশনগুলো আমরা একটু ডিটেলসে জেনে নেব। যেমন প্রথমেই আসছে কিউআরপিএস বা কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস। তো এই যে কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস এই টার্মটা সর্বপ্রথম পপুলারাইজড করেছিলেন কিন্তু জন
লোয়েনস্টেইন অ্যান্ড প্রিলেক 2012 সালে ওনারা এই টার্মটাকে, কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস, এই টার্মটাকে কিন্তু ওনারা পপুলারাইজ করেন 2012 সালে। তো কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস জিনিসটা কি? বেসিক্যালি আমরা এই বিষয়টা আলোচনা করছি যে এথিক্যাল ভায়োলেশন, মানে একজন গবেষক কত রকমভাবে বা কীভাবে উনি ওনার গবেষণায় কিছু নিয়ম ভঙ্গ করেছেন বা কিছু পার্টিকুলার কিছু মোরালিটি বা রুলস অ্যান্ড রেগুলেশন মানেননি, সেটাকে এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলোকে ভায়োলেট করেছেন, তবেই ঘটেছে আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশন। তো সেক্ষেত্রে কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস জিনিসটা হলো যে উনি হয়তো একটা গবেষণা করেছেন, কিন্তু সেই গবেষণাটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, কিন্তু ওনার গবেষণার ফাইন্ডিংস হতে পারে বা ওনার গবেষণার বিভিন্ন যে রিপোর্ট, সেখানটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে যে উনি কাজটা কীভাবে করলেন। তো যখনই কাজে একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কাজে কিন্তু আনএথিক্যাল বিহেভিয়ার হয়েছে। যেমন হতে পারে যে উনি হয়তো কোনো ভুল তথ্য পুট করেছেন, হতে পারে ওনার নিজস্ব কিছু সিলেক্টিভ ভেরিয়েবলসগুলোর ওপরই তিনি রিপোর্ট বানিয়েছেন। তো বেসিক্যালি এছাড়াও আরও অন্যান্য অনেক রকম বিষয় থাকতে পারে, যার কারণে ওনার গবেষণায় কিন্তু একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে গেছে। মানে বেসিক্যালি এটা কিন্তু এথিক্যাল ফলো করা হয়নি বা এথিক্যালি এটা সঠিক রিসার্চ নয়, গবেষণায় কিছু ত্রুটি রয়েছে, তার ফলেই কিন্তু গবেষণায় কোনো একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। আর যখনই গবেষণায় কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে, বেসিক্যালি গবেষণাটা এথিক্যাল স্ট্যান্ডার্ড নয় বা গবেষণা আনএথিক্যাল বিহেভিয়ার ফলো করছে। তো এটাই বেসিক্যালি গবেষণায় কোশ্চেন মার্ক তৈরি হওয়া, কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস। এরপর আসছে ফ্যাব্রিকেশন বা ফ্যাব্রিকেটিং বিহেভিয়ার। তো এটাকে বলা যেতে পারে ডেটা, বলা যেতে পারে ডেটা ফ্যাব্রিকেশন বা ফ্যাব্রিকেটিং বিহেভিয়ার। তো এখানে যেটা বলা হচ্ছে, ক্রিয়েশন অফ স্পিউরিয়াস ডাটা বাই এ রিসার্চার, দেয়ার রেকর্ডিং অ্যান্ড ড্রয়িং ইনফারেন্সেস। অ্যাকচুয়ালি এখানে কি করা হয়, মানে ওনাদের একজন গবেষকের যে নিজস্ব তথ্য সংগ্রহ থাকে বা কিছু রেকর্ডিং করা থাকে, তো এখানে কিন্তু সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে দেওয়া হয়। মানে বেসিক্যালি কি হয় যে ডাটা কালেক্ট অন্য মানুষের কাছ থেকে না করে নিজেই অন্য লোকের নাম বসিয়ে মন গড়া কথা লিখে দেওয়া। অর্থাৎ কোনো গবেষণার জন্য হয়তো কিছু পপুলেশন সিলেক্ট করা হয়েছে এবং সেখান থেকে হয়তো কিছু স্যাম্পেল এরিয়াও চুজ করা হয়েছে, কিন্তু গবেষণার যে বিষয়বস্তু সেই জায়গা থেকে স্যাম্পেল কালেক্ট না করে কি করা হলো, সেই ধরনের লোকের নাম বসিয়ে দেওয়া হলো, সেই ধরনের উত্তরদাতা বা রেসপন্ডেন্টের নাম বসিয়ে দেওয়া হলো। নিজেই নিজের মতন করে নিজের মন গড়া তথ্য কিন্তু তিনি লিখে দিচ্ছেন, কিন্তু নাম বসাচ্ছেন ওই যে স্যাম্পেল কালেক্ট করা হবে বা স্যাম্পেল এরিয়া চুজ করা হয়েছিল সেই সমস্ত লোকদের বা রেসপন্ডেন্টের নাম বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওনারা যে তথ্যটা প্রোভাইড করেছেন সেই তথ্য কিন্তু গবেষণায় কাজে লাগানো হচ্ছে না, নিজেই কিন্তু নিজের মন গড়া তথ্য এখানে বসিয়ে দিচ্ছেন। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই একটি মানে খুবই বড় একটি আনএথিক্যাল বিহেভিয়ার এবং এথিক্যাল ভায়োলেট তো অবশ্যই হচ্ছে। তো এই জিনিসটাকে বলা হয় ডাটা ফ্যাব্রিকেশন বা ফ্যাব্রিকেটিং বিহেভিয়ার, ডাটাকে ফ্যাব্রিকেট করা হয় বেসিক্যালি। তারপরে আসছে ফলসিফিকেশান বা ডাটা ফলসিফিকেশানও বলা যেতে পারে। তো এখানে কি করা হয়, যেখানে বলা হচ্ছে যে ইট ম্যানিপুলেটস দ্য রিসার্চ ম্যাটেরিয়াল, equipment and processes or changes or omitting data or readily represented in the research record। অর্থাৎ এখানে কি করা হয়, এখানে কিন্তু বেসিক্যালি ডেটাকে ম্যানিপুলেট করা হয়। তো ফলসিফিকেশনের সাথে অবলিক দিয়ে যদি ডাটা ম্যানিপুলেটও লেখা যায় তাহলে কিন্তু কিছু ভুল হবে না। তো ফলসিফিকেশনকে ডেটা ম্যানিপুলেটও বলা যেতে পারে বা ডাটা ম্যানিপুলেশনও বলা যেতে পারে। তো এখানে মূল বিষয়টা কি হয় না, এখানে যে রিসার্চ মেটেরিয়াল বা ডেটা থাকে সেটা কিন্তু ম্যানিপুলেট করা হয়, গবেষক নিজের মতন সেটাকে কিন্তু ম্যানিপুলেট করে। এবং কি করা হয়, বেসিক্যালি ডাটা ফলসিফিকেশান, এখানে বেসিক্যালি ভুল তথ্য, ফলস তথ্য অ্যাড করা হয়। এখানে যে অরিজিনাল যে রিসার্চ রেকর্ডটা পাওয়া যায় বা অরিজিনাল যে রিসার্চ মেটেরিয়াল থাকে, প্রসেস থাকে, তো সেই যে রেজাল্টটা তাকে কিন্তু বদলে দেওয়া হয়, সেই ডেটাগুলোকে ম্যানিপুলেট করা হয়, করে কি করা হয় না তার বদলে ভুল তথ্য প্রোভাইড করা হয়, ফলস ডেটা কিন্তু প্রোভাইড করা হয় বেসিক্যালি। এখানে ফলস ডেটা প্রোভাইড করা হয় এবং তথ্য বদলে দেওয়া হয়, এটাই হচ্ছে ডেটা ফলসিফিকেশন বা ডেটা ম্যানিপুলেট। এরপরে আসছে প্লেগারিজম। প্লেগারিজম কিন্তু একটা বিগেস্ট আনএথিক্যাল বিহেভিয়ার এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ইথিক্যাল ভায়োলেশন কিন্তু প্লেগারিজম রিসার্চের মধ্যে। তো আমরা এবার দেখে নেব যে প্লেগারিজম কাকে বলে। যেমন এখানে বলা হচ্ছে প্লেগারিজম ইজ দ্য wrongful appropriation and stealing and publication of another author's language, thought, ideas or expression and representation of them as one's own original work। যদি সোজা ভাষায় বলা যায় তাহলে বলা যায় যে প্লেগারিজম মানে কিন্তু তথ্য চুরি করা বলা হয়। একজন গবেষক যিনি যে তথ্য ব্যবহার করছেন তিনি কিন্তু নিজের তথ্য ব্যবহার করছেন না, তিনি অন্য কোনো অথারের ল্যাঙ্গুয়েজ, থট, আইডিয়া, এক্সপ্রেশন তাকে চুরি করছেন, বেসিক্যালি স্টিল করছেন, চুরি করে তিনি নিজের ওয়ার্ক হিসেবে চালিয়ে দিচ্ছেন। অর্থাৎ দেখা গেল কোনো গবেষক একজন আছেন, আরও একজন গবেষক আছেন, তো এই ধরো গবেষক রয়েছে এ নাম আর একজন গবেষক রয়েছে বি নামের। তো এ গবেষক যদি বি গবেষকের কোনো তথ্যটাকে নেয় এবং ওনাকে না জানিয়ে যদি তথ্যটাকে গ্রহণ করে নেন এবং ওনাকে সঠিকভাবে কিন্তু ক্রেডিট দিচ্ছেন না, ওনার নাম কিন্তু সাইটেশন করছেন না, সঠিক ক্রেডিট না দেওয়ার সত্ত্বেও যদি উনি ওনার তথ্যটাকে ব্যবহার করে নিজের কাজে লাগান এবং ক্রেডিটটা নিজের নামে দেন, যে নিজের অরিজিনাল ওয়ার্ক হিসাবে তিনি যদি কাজটাকে রিপ্রেজেন্ট করেন, প্রোভাইড করেন, তখনই কিন্তু বেসিক্যালি হচ্ছে প্লেগারিজম বা তথ্য চুরি করা। তারপরে বলছে ইউজিং দ্য আইডিয়াস অর ওয়ার্ডস অফ আনাদার পারসন উইদাউট গিভিং অ্যাপ্রোপ্রিয়েট ক্রেডিট, যেটা এক্ষুনি বললাম, মানে বি রিসার্চারের কাজটাকে চুরি করছে, তার যে আইডিয়া, তার যে থট রয়েছে, তার চিন্তা ভাবনা, তার কাজের থট রয়েছে, তার আইডিয়া রয়েছে, সেটা সে ব্যবহার করছে কিন্তু সঠিক তাকে ক্রেডিট দিচ্ছে না, তাকে কিন্তু তার নাম উল্লেখই করছে না যে আমি এই জায়গা থেকে তথ্যটা নিয়েছি, এটা উল্লেখই করছে না, সে নিজের অরিজিনাল ওয়ার্ক হিসাবেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো এটাই বেসিক্যালি তথ্য চুরি করা বা প্লেগারিজম। এরপর বলা হচ্ছে যে দেয়ার আর সেভারাল টাইপস অফ প্লেগারিজম। তো এখানে বেসিক্যালি কিছু ধরনের প্লেগারিজম রয়েছে। তো এবার আসছে সেলফ প্লেগারিজম। সেলফ প্লেগারিজম বিষয়টা কি? এখানে বলা হচ্ছে দ্য ভার্বাটিম কপিং অফ অর রিইউজ অফ ওয়ান্স ওন রিসার্চ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ওন রিসার্চ মানে বেসিক্যালি কি না, কোনো গবেষক নিজের কাজটাকেই পুরো পাই টু পাই, একদম ওয়ার্ড টু ওয়ার্ড, ভার্বাটিম বলা হচ্ছে, তো পাই টু পাই, ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু পুরো কপি করে দিচ্ছে এবং রিইউজ করছে। কোনো গবেষক নিজে একটি কাজ করলো এবং সেই কাজের কোনো বিষয়বস্তু রয়েছে এবং সেই কাজেরই কিছু অংশ হোক বা সেই কাজই হোক, সে অন্য কোনো একটি পেপারে বা অন্য কোনো গবেষণার কাজে সে পাবলিশ করছে, পুরোপুরি কিন্তু কাজটাকে কপি করছে এবং সেটাকে সেই কাজটাকেই কিন্তু রিইউজ করছে, ঠিক আছে, পুনরায় ব্যবহার করছে। তো এটা কিন্তু বেসিক্যালি হয়ে যাচ্ছে সেলফ প্লেগারিজম, মানে সে নিজের কাজটাকেই আবার রিউজ করছে, ঠিক আছে। তো এইটা হয়ে যাচ্ছে আবার সেলফ প্লেগারিজম। এবার আসছে ইন্টারকর্পোরাল, হোয়েন এ স্টুডেন্ট হ্যাজ কপিড ফ্রম আনাদার স্টুডেন্ট, অর্থাৎ যখন একটি স্টুডেন্ট অন্য একটি স্টুডেন্টের কাজ কপি করছে বা তথ্য চুরি করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারকর্পোরাল। আর এক্সট্রা কর্পোরাল জিনিসটা কি না, এক্সট্রা কর্পোরাল হলো সেটা when a student has copied from other external sources, অর্থাৎ যখন কোনো স্টুডেন্ট কোনো বাইরের কোনো আদার এক্সটার্নাল সোর্স ব্যবহার করছে, তখন হয়ে যাচ্ছে সেটা এক্সট্রা কর্পোরাল। তারপর আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো অটো প্লেগারিজম। অটো প্লেগারিজম জিনিসটা কি? এইটা হচ্ছে কি না, সাইটিং ওয়ান্স ওয়ার্ক উইদাউট অ্যাকনোলেজমেন্ট। মানে এখানে ধরো দেখা গেল যে এ যে গবেষক রয়েছে সে বির কাজকে ব্যবহার করছে, কিন্তু এখানে কি হয়, ধরো সে বির কাজকে ব্যবহার করছে এবং সে সঠিকভাবেই বির কাজকে নিচ্ছে বা বির কাজকে সে পজিটিভলি ভালোভাবেই নিচ্ছে এবং সে সাইটেশন দিতেই চায়, তার কাজটাকে সে অ্যাকনোলেজমেন্ট দিতেই চায়, কিন্তু দেখা গেল যে কোনো টেকনিক্যালি হোক বা কোনো ভুলবশত হোক সে ভুলে গেল, বাই চান্স সে ভুলে গেল তাকে সঠিকভাবে সাইটেশন দিতে, তাকে অ্যাকনোলেজমেন্ট দিতে। তো ভুলবশতও যদি কেউ কাউকে ক্রেডিট দিতে ভুলে যায়, তখন সেটা কিন্তু অটোমেটিক্যালি প্লেগারিজমের আন্ডারে পড়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে, কনসেপ্টটাকে বলা হচ্ছে অটো প্লেগারিজম।
এরপর আমরা দেখব যে কিছু প্ল্যাগারিজমের চেকিং সফটওয়্যার রয়েছে। এই যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু প্ল্যাগারিজম চেকিং করা সম্ভব। যেমন প্রথমে যে সফটওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে কপিস্ক্যাপ রয়েছে। তারপর রয়েছে গ্রামারলি তো খুব পপুলার একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার। টার্নিটিন এবং গ্রামারলি এই দুটো সফটওয়্যার কিন্তু খুবই পপুলার প্ল্যাগারিজম চেকিংয়ের জন্য। তারপর রয়েছে হেলিওব্লাস্ট, তারপর রয়েছে আইথেন্টিকেট, তারপর রয়েছে প্ল্যাগস্ক্যান, তারপর রয়েছে প্ল্যাগট্যাকার, তারপর রয়েছে কিউটেক্সট, তারপর রয়েছে ইউনিচেক। এই সমস্ত সফটওয়্যার মাধ্যমে কিন্তু প্ল্যাগারিজম চেকিং করা যায়। এরপর যে পরবর্তী আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশনটা আসছে সেটা হলো সালামি স্লাইসিং। তো এই বিষয়টা কি বলছে না, এখানে বলা হচ্ছে দ্য স্লাইসিং অফ রিসার্চ দ্যাট উড ফ্রম অন মিনিংফুল পেপার ইনটু সেভারাল ডিফারেন্ট পেপার ইজ কল্ড salami publication or salami slicing. Unlike duplicate publication which involves reporting the exact same data in two or more publications, salami slicing involves breaking up or segmenting a large study into two or more publications. These segments are referred to as slices of a study. তো বেসিক্যালি কি হয়, ধরুন একজন গবেষক একটি কাজ করেছে, সে গবেষকটি ভালোভাবে একটি রিসার্চ পেপার বানিয়েছেন বা গবেষণার কাজ করেছেন, কিন্তু দেখা গেল তিনি ওই একবারই ডাটা কালেক্ট করলেন, একবারই তিনি ডাটা ইন্টারপ্রেট করলেন, ফাইন্ডিং তৈরি করলেন, খুব ভালোভাবে তিনি একবারই কিন্তু রিসার্চ পেপারটা লিখেছেন। তারপর দেখা গেল তিনি সেই রিলেটেড কিছু কাজ উনি করতে চাইছেন বা কাজ করছেন, তো উনি ওই পেপারটাকেই কয়েকটি ভাগে ভাগ করে দিচ্ছেন। ওনার একবারই গবেষণার কাজ করেছেন, কিন্তু ওই একই তথ্যটাকে তিনি তার কাজকে তিনি অন্যান্য বিভিন্ন পেপারে প্রোভাইড করছেন, বিভিন্ন পেপারে কিন্তু ভাগ ভাগ করে বিভিন্ন পেপার তৈরি করছেন। মানে ওনার একটাই পরিশ্রমকে 3টে পেপারে ডিভাইড করে দিচ্ছেন, তাহলে ওনার 3টে পেপার হয়ে গেল এইভাবে। তো এই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে সালামি স্লাইসিং। বেসিক্যালি একটা পাবলিকেশন বা একটা পেপারকে, একটা মিনিংফুল পেপারকে, একটা পারফেক্ট পেপারকে ডিফারেন্ট পেপারে ভাগ করা, এর ফলে ডুপ্লিকেট পাবলিকেশন হয়ে যাচ্ছে। এক্স্যাক্ট সেম ডাটা কিন্তু দেওয়া হচ্ছে ওই বাকি পেপারগুলোতে, এবং পেপারটাকে বেসিক্যালি স্লাইস করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, একটা বড় স্টাডিকে ছোট ছোট সেগমেন্টে পার্ট করা হচ্ছে, ভাগ করা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু হচ্ছে সালামি স্লাইসিং, এবং এটা অবশ্যই একটি আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশন। এরপর আসছে মাল্টিপল অথরশিপ। এখানে যে বিষয়টা লেখা রয়েছে ইমপ্রপার অ্যাসাইনমেন্ট অফ ক্রেডিটস, অর্থাৎ আমরা নামেই দেখতে পাচ্ছি যে মাল্টিপল অথরশিপ। তো মাল্টিপল অথরশিপ দেখে বুঝতেই পারছি যে একটি পেপারে কিন্তু অনেকগুলি মাল্টিপল বা অনেকগুলি অথর রয়েছে। সেটা হতে পারে 2জনও হতে পারে, 3জন হতে পারে, কিংবা 5জন হতে পারে, 6জনও হতে পারে, অনেকজন হতে পারে মাল্টিপল অথর। কিন্তু এটা আনএথিক্যাল বিহেভিয়ার কেন হচ্ছে? মাল্টিপল অথর তো হতেই পারে কোনো পেপারে, কিন্তু এখানে আনএথিক্যাল বিহেভিয়ার তখনই হবে যখন একটা পেপার হয়তো লিখেছে 2জন মিলে, 2টো গবেষক মিলিত হয়ে একটা পেপার তৈরি করেছেন, কিন্তু যখন পেপারটা পাবলিশ করা হচ্ছে বা যখন পেপারটা প্রেজেন্ট করা হচ্ছে, তখন দেখা গেল অথারের নামে কিন্তু আরও 2জন অ্যাড হয়ে গেল, তাহলে অথার তাহলে 4জন হয়ে গেল। তো এই মাঝখানে 2জন যে পরবর্তীকালে অ্যাড হলেন কোনো কাজ না করে, ওনাদের কোনো ক্রেডিট না থাকার সত্ত্বেও, ওনার যে ইমপ্রপার অ্যাসাইনমেন্ট অফ ক্রেডিট এখানেই হচ্ছে, ওনাদের কোনো ক্রেডিট না থাকার সত্ত্বেও কিন্তু ওনারা অথারশিপ পাচ্ছেন। তো এই বিষয়টাই কিন্তু হয়ে যাচ্ছে আনএথিক্যাল বিহেভিয়ার। ঠিক আছে, মানে হতে পারে যেমন কোনো 2 বন্ধু মিলে কোনো একটা গবেষণার কাজ করেছেন, তো ওনারা চাইলেন যে আমাদের নামের সাথে সাথে আমরা আমাদের বন্ধুদের নামও দিয়ে দেবো, এর ফলে ওনাদেরও একটু সুবিধা হয়ে যাবে, ওনাদের নামে একটি পেপার হয়ে যাবে। তো 2টো বন্ধু কি করলো, পরস্পরের একটি করে বন্ধুর নাম দিয়ে দিল, তো হয়ে গেল 4টে অথার। তো এটাই বেসিক্যালি হয়ে যাচ্ছে মাল্টিপল অথরশিপ, যেটা আনএথিক্যাল বিহেভিয়ার। কোনো কাজকর্ম না করা সত্ত্বেও, তাদের কোনো ক্রেডিট না থাকার সত্ত্বেও তারা ক্রেডিট পাচ্ছে বেআইনিভাবে। তো এটাই বেসিক্যালি আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশন। তো এরপর আসছে ডুপ্লিকেট পাবলিকেশান। তো আমরা বেসিক্যালি নাম তো দেখেই বুঝতে পারছি যে ডুপ্লিকেট পাবলিশ করানো হচ্ছে।
তো যেমন এখানে প্রথমে বলা হচ্ছে যে পাবলিশিং দ্য সেম কন্টেন্ট মোর দ্যান ওয়ান্স ইন আদার জার্নালস, ফেলিয়ার টু ইনফর্ম দ্য এডিটর অফ রিলেটেড পেপার্স দ্যাট দ্য অথার হ্যাজ আন্ডার কনসিডারেশন। তারপর বলা হচ্ছে ডুপ্লিকেট পাবলিকেশন ইজ দ্য পাবলিকেশন অফ এ পেপার দ্যাট ইজ substantially similar to a published paper by the same author without acknowledging the source and without obtaining the permission of the original copyright holder. There may be superfluous differences between the original and the second paper, such as a new title or a modified abstract, but the data set and findings stay the same. অর্থাৎ কি করা হচ্ছে, বেসিক্যালি ডুপ্লিকেট পাবলিকেশন জিনিসটা কি না, ধরুন একজন গবেষক কোনো একটি জার্নালে কিন্তু পেপার পাবলিশ করেছেন, তা উনি কি করলেন, ওই সেম পেপারকে উনি আরও একটি জার্নালে পাবলিশ করে দিলেন বা আরও একাধিক জার্নালে পাবলিশ করে দিলেন, ওই একটি সেম পেপারকে আরও দুটি জার্নালে পাবলিশ করে দিলেন। তাহলে বেসিক্যালি এই পাবলিশিংগুলো কিন্তু হয়েছে ডুপ্লিকেট পাবলিকেশান, ঠিক আছে। এবং উনি যে ওনার নিজেরই পেপার পাবলিশ করছেন এবং এখানে কিন্তু এই যে সেম অথার মানে একজন গবেষক নিজেরই পেপারকে আবার কিন্তু পাবলিশ করছেন, মানে একটাই রিসার্চ পেপার কিন্তু পাবলিশ করছেন একাধিকবার আলাদা আলাদা জার্নালে, এটাই বেসিক্যালি ডুপ্লিকেট পাবলিকেশান। এবং এখানে আরও লেখা রয়েছে, যেমন হয়তো দেখা যেতে পারে যে অরিজিনাল যে পেপার যেটা উনি অরিজিনালি বানিয়েছেন যে পেপারটা, ওই পেপারের সঙ্গে কিন্তু সেকেন্ড যে পেপার রয়েছে সেকেন্ড পেপারের ডিফারেন্স থাকতে পারে, কিন্তু সেটা হতে পারে যে হয়তো টাইটেল চেঞ্জ করে দিয়েছেন, কারণ সেম টু সেম পেপার তো পাবলিশ করা নাও যেতে পারে, আর সেখানে নিজেরও তো একই পেপার একই টাইটেলের পেপার এক হয়ে গেলে উনি কাজেও লাগাতে পারবেন না ভবিষ্যতে। সেক্ষেত্রে উনি কী করলেন, একটু টাইটেলটা চেঞ্জ করে দিলেন এবং অ্যাবস্ট্রাক্টটাও একটু মডিফাই করলেন, একটু চেঞ্জ করলেন, কিন্তু দেখা গেল ভেতরে যদি ভালো করে দেখা যায় ডাটাটা কিন্তু সেম রয়েছে, উনি যে ডাটা কালেক্ট করেছেন সেই ডাটা কিন্তু সেম রয়েছে, বা ওনার যে গবেষণার যে ফাইন্ডিংসটা বেরিয়ে এসেছে সেই ফাইন্ডিংসটাও কিন্তু পার্টিকুলার সেমই রয়েছে। মানে উনি পরিশ্রম করছেন একবারই ডাটা কালেক্ট করে একবারই অরিজিনালি কাজ করছেন এবং ওই কাজটাকে ওই খাটনি বা ওই পরিশ্রমটাকে উনি ডিভাইডেড করে দুটো পেপারে পাবলিশ করছেন, দুটো আলাদা আলাদা জার্নালে আলাদা আলাদা দুটো পেপার রূপে পাবলিশ করছেন। তো এটাই হয়ে যাচ্ছে ডুপ্লিকেট পাবলিকেশন, এটা অবশ্যই একটি আনএথিক্যাল বিহেভিয়ার। এরপর আসছে সিমুলটেনিয়াস সাবমিশন। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে সিমুলটেনিয়াস সাবমিশন রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং দ্য সেম ম্যানুস্ক্রিপ্ট or two or more journal at the same time without informing the journal editor that the manuscript has been submitted elsewhere. It has also been termed multiple submission or dual submission. তো সিমুলটেনিয়াস সাবমিশনকে মাল্টিপল সাবমিশনও বলা হয় আর ডুয়েল সাবমিশনও বলা হয়। তো সিমুলটেনিয়াস সাবমিশন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ ধরুন আমি একটি রিসার্চ পেপার লিখেছি এবং এই রিসার্চ পেপারটা আমি পাবলিশ করতে চাইছি। তো আমি একটি জার্নাল চুজ করলাম, ধরুন এ নামে একটি জার্নাল চুজ করলাম। তো আমি জার্নালে কি করলাম না, আমি একটা ম্যানুস্ক্রিপ্ট পাঠিয়ে দিলাম। মানে পাবলিকেশন করার আগে তাদের নিজস্ব কিছু গাইডলাইন থাকে, যে আমাকে হতে পারে যে টাইমস নিউ রোমানে লিখতে হবে, তার যে ফন্ট সাইজ অক্ষরের সাইজ সেটা 12 হতে হবে, বা বিভিন্ন কোন কোন পয়েন্ট থাকবে সেটা লিখতে হবে, কোন পয়েন্টের পর কোন পয়েন্ট। তো বেসিক্যালি প্রত্যেকটা জার্নালে কিন্তু নির্দিষ্ট একটি গাইডলাইন থাকে, তো আমাদের সেই গাইডলাইনকে ফলো করেই কিন্তু ম্যানুস্ক্রিপ্টটা পাঠাতে হয়। যদি ওনারা দেখেন যে আমাদের জার্নালের সমস্ত গাইডলাইন ফলো করা হয়েছে পেপারে, তবে কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টটা বা পেপারটি সেটা অ্যাকসেপ্টেড হবে, দেন পরে গিয়ে পাবলিকেশন হবে। তো পাবলিকেশন হওয়ার আগে ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করা হয়, সাবমিটের সমস্ত ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক থাকে তবে সেটা অ্যাকসেপ্টেড করার পরে পাবলিকেশন হয়। তো পাবলিকেশন তো পরের কথা, আগে সাবমিশনের বিষয়টা জানতে হবে। তো পাবলিকেশন আর সাবমিশনের ডিফারেন্সটা ওই জন্য আগে বললাম, তবেই কিন্তু এই সিমুলটেনিয়াস সাবমিশনের বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি একটি গবেষণার কাজ করেছি, রিসার্চ পেপার লিখেছি, তো আমি এ জার্নালে প্রথমে আমি কি করলাম, পাবলিকেশনের উদ্দেশ্যে আমি ম্যানুস্ক্রিপ্টটা ওখানে সাবমিট করলাম, আমার পেপারটা বেসিক্যালি সাবমিট করলাম।
তো বেসিক্যালি চেকিং চলবে যে আমি সমস্ত গাইডলাইন সমস্ত ক্রাইটেরিয়াকে সঠিকভাবে মেনেছি কিনা, বা আমার এবার হ্যাঁ তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ওখানে প্ল্যাগারিজম চেকিং করা হয়। প্রত্যেকটা কিন্তু জার্নালের একটা নির্দিষ্ট মাত্রা থাকে যে ওরা কত পার্সেন্টেজ প্ল্যাগারিজমকে গ্রান্টেড করবে, ছাড় দেবে। তো দেখা গেল যে ওই জার্নালটি 10% প্ল্যাগারিজম ছাড় দেয়। তো এই প্ল্যাগারিজম চেকিংও হবে, এটার জন্য সময় লাগবে। তো বিভিন্ন কাজের জন্য জার্নাল কি করে, সময় নেয়, তারপরে জানায় যে হ্যাঁ আপনার পেপারটি অ্যাকসেপ্টেড হয়েছে। তারপরেও কিছু কাজকর্ম থাকে, যেমন হতে পারে সেখানে কপিরাইট ফর্মটাকে ফিল আপ করে জমা দিতে হয়, তারপরে কিছু কিছু জার্নালে পেমেন্ট করতে হয়, ডান করতে হয়, তারপরে গিয়ে পাবলিশ হয়। তো সাবমিশনের কিছু কিছু আরও পরে গিয়ে পাবলিকেশন হয়। তো সাবমিশন এবং পাবলিকেশনের মাঝে কিন্তু অনেক টাইম গ্যাপিং থাকে, ঠিক আছে। সেটা কিছু কিছু জার্নালে যথেষ্ট সময় নেয়, 6 মাস টাইম নিতে পারে, কিছু কিছু জার্নালে 4 মাস সময় নিতে পারে। তো বেসিক্যালি যেটা বলতে চাইছি যে আমি একটি রিসার্চ পেপার লিখলাম এবং সেটা আমি জার্নালে সাবমিট করলাম তার ম্যানুস্ক্রিপ্টটা, এবং হয়তো দেখা গেল যে সেই জার্নালটা একসেপ্ট হয়ে পাবলিকেশন হতে 6 মাস সময় লেগে যাবে। তো আমি কি করলাম, হয়তো আমার কোনো ইন্টারভিউ রয়েছে বা কোনো কাজ রয়েছে, ওই পেপারটিকে আমার খুব তাড়াতাড়ি পাবলিশ করানো দরকার, সেটা আমার খুব দরকার, কোনো দরকারি বিষয় রয়েছে দরকার। তো আমি কি করলাম, জার্নালে আমি তো সাবমিট করে দিয়েছি একবার পেপারটাকে পাবলিকেশনের উদ্দেশ্যে, কিন্তু আমি দেখছি যে সময় লেগে যাবে, 6 মাস সময় লেগে যাবে। সাধারণত ইউজিসি কেয়ার লিস্টের জার্নালগুলোতে সময় লেগে যায় 6 মাস 8 মাস, তো সময় লেগে যাবে। তো আমি কি করলাম, জার্নালে পাঠানো সত্ত্বেও আমি ওনাদেরকে না জানিয়ে, আমি ওই জার্নাল এডিটরকে না জানিয়ে আমি আরও একটি অন্যান্য জার্নালে, হয়তো বি জার্নাল, আমি সেই জার্নালে আবার পেপারটা আমি সাবমিট করে দিলাম, সাবমিশন করলাম। তো কি হলো, আমি একবার এখানেও সাবমিট করলাম এবং এনাদের না জানিয়ে আমি অন্যান্য পেপারে আবার সাবমিট করে দিলাম। তো দেখা গেল এই পেপারটা হয়তো 4 মাস সময় লাগবে, আমি জানতে পারলাম, কিন্তু পরে আবার খোঁজ পেলাম যে না, আরেকটি জার্নাল রয়েছে সেটা 1 মাসে পাবলিশ করে দেয়, কি 15 দিনে পাবলিশ করে দেয়। তো আমি কি করলাম, আবার আমি সি জার্নালে পাবলিশ করলাম, মানে আবার সাবমিশন করলাম, এবং আমি এটা একেও জানালাম না, বিকেও জানালাম না, না জানিয়েই আমি একটাই পেপার, ওই সেম ম্যানুস্ক্রিপ্ট, ওটাকে আমি সি জার্নালে সাবমিট করে দিলাম। তাহলে বিষয়টা কি, পেপার পাবলিকেশন তো পরে হবে, কিন্তু সাবমিশন আমি একটাই পেপার বিভিন্ন জায়গায় বিভিন্ন জার্নালে কিন্তু আমি পাবলিকেশনের উদ্দেশ্যে সাবমিট করে চলেছি, এবং এটা পরস্পরকে না জানি, না জার্নাল জানছে না বি জার্নাল জানছে, কিন্তু হয়তো জার্নালে তার প্রসেসিং চলছে, সমস্ত গাইডলাইন ঠিক রয়েছে কিনা সেগুলো চেকিং চলছে, কিন্তু অলরেডি হয়তো দেখা গেল আমি সি জার্নালে সেটা পাবলিশ করেও দিয়েছি, এমন হতে পারে যে হয়তো পাবলিকেশনই হয়ে গেছে। তো এই বিষয়টাই কিন্তু হচ্ছে সিমুলটেনিয়াস সাবমিশন, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই একটি আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশন। তো আশা করি ডুপ্লিকেট পাবলিকেশন আর সিমুলটেনিয়াস সাবমিশনের একটা বেসিক ডিফারেন্স রয়েছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ ডুপ্লিকেট পাবলিকেশনটা কি বিষয় না, আমি একটাই পেপারকে বিভিন্ন জায়গায় পাবলিশ করাচ্ছি, আমি হয়তো একবার পরিশ্রম করলাম, তার টাইটেলটা একটু মডিফাই করলাম, তার অ্যাবস্ট্রাক্টটা একটু মডিফাই করলাম, ওই একবার পরিশ্রম করে আমি একবারের পরিশ্রমকে বারবার ভেঙে দিয়ে আমি আরও 2খানা পেপার বানিয়ে ওই বেসিক্যালি একটাই কাজকে আমি পাবলিকেশন করছি, তাহলে আমার একটা পরিশ্রমে 3টে পেপার হলো, ঠিক আছে। এবং এটা কিন্তু পুরো পাবলিকেশন হয়ে যাওয়ার, ঠিক আছে, সমস্ত কিছু চেকিং হওয়ার পর, সমস্ত প্রসেসিং হওয়ার পর পুরো পাবলিকেশন হয়ে যাচ্ছে, আমি আমার পেপার সার্টিফিকেট হাতে পেয়ে যাচ্ছি, পাবলিকেশন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে কিন্তু ডুপ্লিকেট পাবলিকেশন। আর সিমুলটেনিয়াস সাবমিশন কি না, পাবলিকেশন হয়তো হচ্ছে না, পাবলিকেশন আমি একটা জার্নালেই করাবো, কিন্তু আমি পাবলিকেশনের উদ্দেশ্যে তাদের ম্যানুস্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি, সাবমিশন করছি, হয়তো পাবলিকেশনের উদ্দেশ্যে আমি 3টে জার্নালে পেপারটাকে সাবমিট করে দিচ্ছি, কিন্তু ফাইনালি যেটা আমার কুইক পাবলিশ করে দেবে, যেটা আমার সবচেয়ে আগে পাবলিশ করিয়ে দেবে, যেটা সবার আগে হবে, সেটাতেই আমি পেমেন্ট করে বা সমস্ত পরবর্তী অ্যাক্টিভিটি করে আমি পাবলিশ করাচ্ছি, কিন্তু আমি ম্যানুস্ক্রিপ্টটা আমি কিন্তু সিমুলটেনিয়াসভাবে পাঠাচ্ছি সমস্ত জার্নালে। তো এটা হচ্ছে সিমুলটেনিয়াস সাবমিশন। তো বেসিক্যালি পাবলিকেশন আর সাবমিশনের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, সেই ক্ষেত্রেই দুটো আনএথিক্যাল বিহেভিয়ারের মধ্যেও ডিফারেন্স রয়েছে। এরপর আসছে মিস রিপ্রেজেন্টেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। যেমন প্রথমেই বলা হচ্ছে ইউজ অফ সিলেক্টিভ অর
fraudulent data to support a hypothesis or claim. The misrepresentation of research findings may arise for a number of reasons. It may be willful, dishonest, accidental, partisan, political, ignorant, biased, careless, or any combination of these. Sometimes researchers may claim a degree of certainty that is not warranted by the evidence. অর্থাৎ কি হলো না, বেসিক্যালি আমরা টাইটেল থেকে বুঝতে পারছি যে মিসরিপ্রেজেন্টেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। তো আমি কিন্তু বেসিক্যালি রিসার্চ যে ফাইন্ডিংসটা রয়েছে সেটাকে আমি মিসরিপ্রেজেন্টেশন করছি, মানে ভুলভাবে রিপ্রেজেন্টেশন করছি। মানে আমি যে হাইপোথেসিসটা ভেবেছি, মানে আমার যে রিসার্চ ফাইন্ডিংস নিয়ে বা হাইপোথেসিস নিয়ে যে একটা পূর্ব অনুমান ছিল, তো আমি আমার হাইপোথেসিসকে প্রুভ করার জন্য বা আমি আমার যে একটা অনুমান বা পূর্বানুমান ছিল সেটাকে প্রুভ করার জন্য এনিওয়ে ভুলভাল তথ্য দিচ্ছি। কিন্তু আমাকে কি করতে হবে না, কোনো মতে আমার পূর্বানুমানকেই কিন্তু প্রুভ করাতে হবে, সেটাই ক্লেম করাতে হবে। সেই জন্য তার জন্য যদি দরকার পড়ে ভুলভাল তথ্য প্রোভাইড করা, তো আমি তার জন্য ভুলভাল তথ্যকেও সাপোর্ট করছি, ভুলভাল তথ্যকেও কিন্তু আমি প্রোভাইড করছি। তো এটাই বেসিক্যালি মিসরিপ্রেজেন্টেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। তো পারলে আমি রিসার্চ ফাইন্ডিংসকে পুরো ভুলভাবেই মিসরিপ্রেজেন্টেশন করে দিচ্ছি, ভুলভাবে প্রোভাইড করছি, কিন্তু তাও আমার হাইপোথিসিসকে সাপোর্ট করতে হবে, সেটাকেই প্রুভ করতে হবে। এবং এটা হতে পারে বিভিন্ন কারণে কিন্তু এটা করা যেতে পারে। যেমন এখানে দেওয়া রয়েছে উইলফুল, ডিসঅনেস্ট, অ্যাক্সিডেন্টাল, পার্টিসান, পলিটিক্যাল, ইগনোরেন্ট, বায়াসড, কেয়ারলেস, বিভিন্ন ধরনের কারণে কিন্তু আমি মিসরিপ্রেজেন্টেশন করে থাকতে পারি রিসার্চ ফাইন্ডিংসে। ঠিক আছে, এছাড়া আরও কিছু আদার টাইপস রয়েছে আনএথিক্যাল বিহেভিয়ারে, যেমন কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, ইমেজ ম্যানিপুলেশন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন রিসার্চ। তো এই বিষয়গুলিও কিন্তু আনএথিক্যাল বিহেভিয়ারে বিভিন্ন টাইপস। তো আশা করি বোঝা গেল যে আনএথিক্যাল বিহেভিয়ার কোনগুলো বা এথিক্যাল ভায়োলেশন কোনগুলো। তো এই বিভিন্ন ধরনের কিন্তু এথিক্যাল ভায়োলেশন ঘটে থাকে, অর্থাৎ গবেষক গবেষণা করার সময় হোক বিভিন্ন ধরনের কিন্তু রুলস গাইডলাইন যে রয়েছে এথিক্সের বা রিসার্চ এথিক্সের, সেগুলো কিন্তু উনি ভায়োলেট করেন, সেগুলোকে ভঙ্গ করেন, ওই গাইডলাইনগুলোকে, নিয়ম নীতিগুলোকে বা মোরালিটি বা নৈতিকতাগুলোকে। তার বিভিন্ন ধরনগুলোই হলো যেগুলো আমরা আলোচনা করলাম। তো আশা করি রিসার্চ এথিক্সের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।